আসসালামু আলাইকুম। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের অটো শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের গল্পগুজব শুরু করছি। আজকে এই গল্পগুজবের মধ্যে শুরুতেই অটো নিয়ে বাংলাদেশে অনেক কিছু আলোচনা হবে। আমাদের দেশের প্রত্যেকটা চিপায় চাপায় আনাচে কানাচে এত বেশি অটোর দৌরাত্ম্য শুরু হয়ে গেছে যে বিষয়গুলি চিন্তা করার জন্য আমাদের আসলে অটো সার্ভিস নিতে হয়। অটো সার্ভিস বিষয়টা আপনাদেরকে অন্যভাবে বুঝাচ্ছি না। আপনি যখন রাস্তার মোড়ে দাঁড়াবেন তখন দেখবেন কি পায়ে চলা রিক্সা আপনার ভালো লাগে না, আপনার অটো রিক্সায় ভালো লাগে। আবার আপনি যখন বিভিন্ন সময় বিভিন্ন জেলায় যাবেন তখন দেখবেন ওই সব জেলায় রিক্সা বাদ দিয়ে অটো চলে। এখন এই অটোর কিন্তু একটা স্পেশাল মর্যাদা আছে। সেই মর্যাদার জায়গায় আপনি কিন্তু তাদেরকে কোনোভাবেই হেয় প্রতিপন্ন করতে পারেন না। এখন আমি ওই দিন একটা ভাই বলল দেখলাম, সে রাস্তায় দাঁড়িয়ে খুব জোরে ডাক দিছে, এই অটো। চায়ের দোকান থেকে অনেকগুলো পোলাপান ফুচ করে মাথা বের করছে। সে মাথাটা কেন বের করছে বোঝে নাই, সে ডাক দিয়েছে অটোরে। এই পোলাপান কেন মাথা বের করলো, এই বিষয়টা নিয়েই আজকে মূল আলোচনা। এই আলোচনার মধ্যে আপনারা অনেক কিছুই খুঁজে পাবেন, কিন্তু আপনারা কোনো কিছু নেগেটিভভাবে নেবেন না, কারণ অটো বাংলাদেশে নতুন কিছু না। এই অটো যখন বাংলাদেশে প্রথম নামে তখন 4 জনের জায়গায় 2 জনের জায়গায় 6 জন নিয়ে একসাথে চলাফেরা করে অটো গাড়ি। আবার যখন এই অটোটা একটু প্রসেসিং করে সুন্দর মতো চলে আসছে, সেটা হয়ে গেছে মিশুক। এখন আপনাদের সেই অটো বা মিশুক কোনো কিছুকেই কেউ কিছু বলে না, সবাই অটো ভাবেই ডাকে। আবার অদ্ভুত গল্প হচ্ছে, যখন পায়ে চলা রিক্সাগুলিকে ইঞ্জিন লাগাই দেওয়া হলো তখন সেটা অটো হয়ে গেল। এখন অটো আসলে সব কিছুর মধ্যে দৌড়াদৌড়ি করে। আর আমাদের যেই ভাই ব্রাদাররা এখন অটোর মধ্যে পড়ে গেছে তাদের কিন্তু কোনো সমস্যা নাই। আপনারা চিন্তা করতেছেন এত এত ছেলে পেয়ে এই যে 24 লাখ 25 লাখ পোলাপান একসাথে অটোর ভিতরে উঠে গেল, সেই অটো আসলে কোন জায়গায় যাবে? কিছুদিন আগে আমি নিজেও একটা অটোতে উঠেছিলাম। সেই অটোটা হচ্ছে এক অটোর মধ্যে প্রায় 12 জনকে নিয়ে চলতে পারে। এখন এই ধরনের অটোর মধ্যে আপনারা কে কখন কীভাবে উঠেছেন সেটা আমি জানি না, তবে এই 24 লাখ পোলাপান বা 25 লাখ পোলাপান কোন অটোর মধ্যে চলবে সেটা আসলে আমাদের কারোই খুব একটা জানা নাই। আরও একটা জিনিস, যেই ছেলেপেলেরা তাদের বিশাল একটা স্বপ্ন নিয়ে বসেছিল দেশের বাইরে পড়াশোনা করতে যাবে, তারা আসলে কোন অটোতে উঠবে? তাদের তো বিমানে ওঠার কথা। এখন এই অটোর মধ্যে দিয়ে এই পোলাপানগুলি দেশের বাইরে আসলেই কি যেতে পারবে কিনা পড়াশোনা করার জন্য, সেটা আসলে কতটুকু যৌক্তিক হবে কতটুকু অযৌক্তিক হবে এটাও আসলে আমার কোনোভাবেই জানা নাই। কিন্তু অনেকগুলি আন্দোলন দেখলাম, আন্দোলনের মাঝখানে একটা যৌক্তিক বিষয় আছে। এই পোলাপানরা যে পরীক্ষাটা দিবে, বাকি যে 7টা পরীক্ষা হোক বা 6টা পরীক্ষা হোক, সেই পরীক্ষাগুলি দেওয়ার জন্য তাদের অনেক সহপাঠী বেঁচে নাই আজকে দুনিয়াতে। আবার অনেক সহপাঠী দেখলাম হাত পা কিছুই নাই। আবার অনেকের দেখলাম অসুস্থ অবস্থায় হসপিটালে পড়ে আছে। তারা আসলে কিভাবে পরীক্ষা দেবে, এটাও একটা যৌক্তিক ইস্যু। এখন আপনারা যখন চিন্তা করবেন, বাকি পোলাপানরা তো চাইলেই একটা নির্দিষ্ট সময় নিতে পারতো, তারা সুস্থ হইতে পারতো বা তাদের জন্য স্পেশাল একটা ব্যবস্থা থাকতো, সেটাও হইতে পারে। কিন্তু সব কিছু শেষে যখন মেধা এবং কোটার একটা গল্প চলে আসছিল, এখন মেধাবী বা কোটাবী যেই হোক, আপনি ওইটার মধ্যে কিন্তু এখন সবাই একটা কোটার মধ্যে পড়ে গেছে। তারা সবাই আন্দোলন করে এখন একটা যৌক্তিক দাবি নিয়ে দাঁড় করাচ্ছে, পরীক্ষায় দেবো না। এখন পরীক্ষা না দেওয়া আসলে কিছুই করার নাই। এখন বিভিন্ন জায়গায় দেখতেছি বিভিন্ন স্যারদের টাইনা হেঁচড়া বিভিন্ন ত্যাগ করাচ্ছে। আপনারা আগে মল ত্যাগ করে যে পরিমাণ খুশি হতেন, এখন পদত্যাগের এসেই হিরিকে তার চেয়ে বেশি খুশি হচ্ছেন। কারণ এই বিষয়গুলি আপনাদের মধ্যে আসলে কোনোভাবেই নাই। স্টুডেন্টরা স্যারদের টাইনা হাঁচড়া নামাইতেছে, কারণ গুরু এবং শিক্ষক এই দুইটা বিষয়টা আমরা যেভাবে চিন্তা করতাম, গুরুদের প্রতি শিষ্যদের কোনো সম্মান নাই, ছাত্রদের প্রতি শিক্ষকের কোনো সম্মান নাই। এটা ছাত্র বা শিক্ষকের দুইজনের যৌথ বিষয়। আমাদের সময়ও তো আসলে টিচাররা ছিল, তাদেরকে আমরা অসম্ভব সম্মানের চোখে দেখছি। এখনকার পোলাপানা সেটা দেখে না, কারণ এটা টিচারদের ব্যর্থতা। তারা আসলে পারে নাই। তারা স্কুল রেখা কোচিং সেন্টারে অনেক বেশি দৌড়ঝাঁপ করছে। তারা আসলে বইয়ের চাইতে তাদের শীটের প্রতি অনেক বেশি আগ্রহ দেখাইছে। তারা মূল পড়াশোনার চাইতে তাদের যে অ্যাসাইনমেন্টের বিষয়ে অনেক বেশি চিন্তা ভাবনার জায়গা তৈরি করে দিছে। তারা আসলে সুন্দর করে তাদের মেধারে রান্নাবান্না না করে ঘরের থেকে রান্নাবান্না করে খাওয়াইতে কইছে। সেই টিচার কত টাইম না আচ্ছা নামাইবো, এটাই স্বাভাবিক। এটা নিয়ে আসলে চিন্তা করার কিছু নাই। চিন্তার বিষয় হচ্ছে অটো। নারায়ণগঞ্জ বা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় যেই পরিমাণ অটো আছে, এখন নতুন অটো আসলে এই কিস্তি কীভাবে টানবো? এই কিস্তি টানার কথাটা আসলে হঠাৎ করে কেন চলে আসলো বুঝলাম না। বাংলাদেশে সব কিছু যখন কিস্তির ভিতরে চলতেছে, কারণ আপনি যখন এতগুলি ছেলে পেলে একসাথে অটোর মধ্যে উঠে যাইব, তাদের তো আসলে একটা জায়গায় যেতে হইব। তারা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে কীভাবে পরীক্ষা দিব, বা বাংলাদেশে অনেক বড় বড় যে প্রাইভেট আছে তারাও আসলে পাবলিকের কাছাকাছি, তাদের কিভাবে এখানে ভর্তির সুযোগ দিবে, এই বিষয়গুলি আমি কীভাবে চিন্তা করবো সেটা আসলে কোনোভাবেই জানি না। তবে এই ছেলেপেলেরা যারা এখন অটোর উপরে বসেই গেছে, তাদেরকে আপনারা কীভাবে মূল্যায়ন করবেন সেটাও জানি না। তাদের যৌক্তিক দাবি অযৌক্তিক দাবি সবই এখন একটা দাবির জায়গায় চলে গেছে। সব পোলাপান একসাথে খিচ্চা বসে পড়বো এবং একটা দাবি আদায় করে নিয়ে চলে আসবো, সেটা যৌক্তিক হোক অযৌক্তিক হোক। কিন্তু আমার বারবারই প্রশ্ন, যেই ছেলেপেলেগুলি বড় একটা আশা নিয়ে বাংলাদেশের মুখকে আরও বড় উজ্জ্বল করার জন্য দেশের বাইরে যাইতে চাইছে, তাদের এই মুহূর্তে কি হবে? আর যারা আসলে দেশের বাইরে না যেয়ে দেশের ভিতরে থেকেও ডাক্তার ইঞ্জিনিয়ার সহ বড় বড় কাজগুলি যেটা আমাদেরকে সেবা দেওয়ার জন্য চিন্তা করছিল, তারা আসলে কিভাবে করবে? বা এই ছেলেপেলেগুলি ভবিষ্যতে কিভাবে
যেই বিসিএস নিয়ে মূল সমস্যাটা শুরু হয়েছে সেটা কিভাবে দিবে, এটা আসলে এখন একটা চিন্তার বিষয়। যদিও সব কিছুই চিন্তার মধ্যে থাকে না, সবই কোনো না কোনোভাবে একটা জায়গার মধ্যে এসে শেষ পর্যন্ত থামবো। তবে একটা জিনিস মনে রাখতে হবে, যেই অটোরে বা সিএনজিরে আপনারা মেন রোডে উঠতে দেন নাই একটা আইন কইরা, সেই অটো কিন্তু এখন পর্যায়ক্রমে বাংলাদেশে অনেকবারই নেমে গেছে। কালকে একটা বাচ্চারা জিজ্ঞেস করছিলাম, সে করোনার সময় ক্লাস 2-তে পড়তো, করোনা পরবর্তী সময় সে অটো পাস দিতে দিতে ক্লাস 5-এ উঠে গেছে। আমি আমার কাজিনের একটা গল্প বলি। আমার কাজিন যখন ম্যাট্রিক পাস করলো, সে সায়েন্স থেকে ম্যাট্রিক পাস করে, তার আগে আমি বলি সে যখন ক্লাস 8-এ অটো পাস করলো, তার খুশি আপনারা দেখতে চিন্তা করতে পারবেন না। সে যখন ম্যাট্রিক পরীক্ষার রেজাল্ট আমি আনতে যাবো চিন্তা করলাম, চাচি আমার বললো, আমি বললাম ওই কই গেছে? সে বললো ওই নাকি আসলে মানে মোটামুটি পালাইছে। কারণ আমি ওরা ফোন দিলাম, কিরে বেটা তুই কই? বাইকের লেগা তোর রেজাল্ট নিবি না? ভাই খুব ভয়ে ভয়ে আতঙ্কে, কিছু হয়েছে? আমি হ্যাঁ আমি তো রেজাল্ট নিছি। কি হয়েছে? তুই তো 3 পয়েন্ট সামথিং পাইছস। হ্যাঁ কয় কি হয়েছে? আমি 3 পয়েন্ট সামথিং পাইছস তো ভাই? তাই না আমি কি পাস করছি? ওকে এবার 3 পয়েন্ট সামথিং পাইছস? সে কয় ভাই পাস করছি। আমি হ্যাঁ পাস না করে 3 পয়েন্ট পালি কই? আর এমন এক চিৎকার দিছে, একজন সায়েন্সের স্টুডেন্ট, সে আসলে 3 পয়েন্ট সামথিং কি পাইতেছে সেটা সে জানেই না, কারণ সে তো আসলে অটো পাস দিয়েই আসছে এই বাজারে। কিন্তু অসম্ভব মেধা, সে অনেক কাজ করতে পারে, উইদাউট পড়ালেখা সে সব কিছু জানে। ছাত্রদের দোষ দেওয়ার সুযোগ নাই, কারণ তাদের সাথে আসলে ওইভাবে ক্লাসে কত কিছু ঘটছে সেটা আমরা জানি না, তাদের ওইভাবে জানানো হয় না। এখন যদি সারাক্ষণ আমরা ছাত্রদের ভুল ধরি যে আসলে ছাত্রদের সমস্যা, এটাও আসলে একটা অন্যায়। ঠিক আছে, তোর লেগে অটো পাস, কারণ তুই 3 পয়েন্ট কত পাইছিস সেটা তোর কাছে ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হয়েছে তুই পাস করছিস কিনা। তো এইরকম পাস যারা আসলে একটা সময় ধরে নেওয়ার চিন্তা করতেছে, এই জিনিসটা তাদের জন্য। আমরা যারা ফেল করি, এই ফেল করা পোলাপানের লেগা অটো পাস আসলে এটা স্বর্গীয় সুখ। আর যারা অনেক বড় একটা প্ল্যান নিয়ে বসে আছে, তাদের জন্য এটা কতটুকু অযৌক্তিক বা কষ্টের, সেটা আসলে আমি বা তুমি কোনোভাবেই বুঝতে পারবো না।